আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব একেবারে আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কিছু ঘটনা, হাস্যাত্মক, ব্যঙ্গাত্মক অথবা যেটাকে সার্কাসিজম বলা হয় যেটাকে। তো সেইভাবে কিছু আ সব কথা তো আর আসলে সরাসরি বলা সম্ভব হয় না। আকার ইঙ্গিতে হাস্যরসের মাধ্যমে বিভিন্ন স্যাটায়ার করে অনেক কথা বলতে হয়, অনেক কৌশল অবলম্বন করতে হয় এবং এই সমাজে কথা বলার মতো বিপজ্জনক কোনো বিষয় আর নেই। বহু মানুষ তারা সাধারণ অবস্থা থেকে একেবারে সফলতার স্বর্ণ শিখরে উঠেছেন কেবলমাত্র কথা বলার কারণে, আবার অসতর্ক কথার কারণে, ভুলের কারণে বা মুখ ফসকে কোনো একটা কথা বের হয়ে গেছে। বহু সিংহাসন, বহু রাজ্য, বহু রাষ্ট্র ক্ষমতা তছনছ হয়ে গেছে। আমাদের পাক ভারত উপমহাদেশে বক্তা হিসেবে তুখোড় বক্তা যিনি সবচেয়ে পরিচিত ছিলেন শেরেবাংলা ফজলুল হক। এরকম মেধাবী, এরকম লিখতে পারেন ভালো, আর এরকম সাহসী এবং বাগ্মী অর্থাৎ বক্তা পাক ভারত উপমহাদেশে জন্মগ্রহণ করেননি। মানুষকে মন্ত্রমুগ্ধের মতো তিনি বিমোহিত করতে পারতেন। আবার দেখা গেল যে কাউকে রাগিয়ে দেওয়া, অনেকটা উইনস্টন চার্চিলের মতো, অনেকটা উইনস্টন চার্চিলের মতো অসাধারণ তার ক্ষমতা ছিল। তো একবার এরকম একটা কথা বলল, উনি বললেন, বলার পরে মোটামুটি মানে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় তৈরি হয়ে গেল এবং তার সরকারের পতন হলো পাকিস্তান জামানাতে। এবং তিনি যখন বাংলাদেশে এলেন, সাংবাদিকরা তাকে এয়ারপোর্টে জিজ্ঞাসা করলো, তখন তিনি বললেন যে, ইংরেজিতে বলল যে, আর বাংলা অর্থ যে, আমাকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করো না। আমার জিহ্বা সেটা হলো আমার সবচেয়ে বড় শত্রু। তো কাজেই জিহ্বাকে নিয়ন্ত্রণ করা আপনার যেকোনো নফসের, আপনার লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করা, চোখকে নিয়ন্ত্রণ করা, তারপরে পেটকে নিয়ন্ত্রণ করা, আপনার পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। যেমন চারিদিক থেকে মাংসের ঘ্রাণ আসছে, আপনি বললেন যে আপনি মাংসের ঘ্রাণ নেবেন না। এই জিনিসগুলো যতটা না কঠিন, তার চেয়ে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা অনেক অনেক কঠিন। মহান আল্লাহর অশেষ অশেষ রহমত, দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে কথা বলছি, রাজনীতি নিয়ে কথা বলছি, সব বিষয়ে। সেই যে আগেও তো কথা বলতাম, কিন্তু জাতির সামনে 2008 সন থেকেই তো কথা বলছি, বহু বছর হয়ে গেল। তো কথার জন্য এখনো পর্যন্ত আল্লাহর মেহেরবানিতে টিকে আছি, আর কথার জন্য এখনো পর্যন্ত বেজ্জিত হয়নি। কিন্তু লিখতে গিয়ে লিখার জন্য অনেক দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছি। আপনারা জানেন যে সালমান এফ রহমানের সাথে আমার যে গণ্ডগোল, একটা লেখা নিয়ে, কথা নিয়ে নয় কিন্তু। আবার আরেকটা লেখা নিয়ে বাংলাদেশের সকল উকিলদের সঙ্গে আমার একটা দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গিয়েছিল। একটা লেখা লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিনের সুন্দরী সুজনা, 2 বৃদ্ধ এবং 1 উকিল, সেটা নিয়ে। এনিওয়ে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই মাথাটায় আসলো আমার দুটো কারণে। আপনাদের সেই যে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী যে বিখ্যাত কৌতুক, সোনা মিয়া, লাল মিয়া। মিয়া তো ঠিকই আছে, সোনাটা কেটে দিলেই তো, সোনাটা কেটে ওখানটা লাল বসাই, লাল করে দাও, সোনাটা কেটে লাল করে দাও, তাহলে তো হয়ে গেল। আবার তিনি বললেন যে, এটা কি তোমরা বুঝতে পেরেছো? লোকজন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি। এবং এই সমস্ত উদাহরণ মানুষ খুব সহজে দ্রুত বুঝতে পারে। তো সেই যে সোনা মিয়া লাল মিয়ার ঘটনার অনেক অনেক আগে আমাদের যে টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন, সেখানে একটা অনুষ্ঠান দেখেছিলাম। এটা কি ইত্যাদি না অন্য কোনো অনুষ্ঠান আমার সেটা মনে নেই, কিন্তু সেখানে একটা কৌতুক ছিল। আমার সোনার মাথা গরম হয়েছে। ঘটনা যাই বলা হোক না কেন, আমাদের দেশে যেটা হয়, স্বর্ণ, দ্য গোল্ড, সোনা, সেই সোনা বলতে খুব মূল্যবান কোনো বস্তু বোঝায়। দ্বিতীয়ত হলো যে আমাদের গ্রাম অঞ্চলে আমরা যাকে খুব ভালোবাসি, ভাইদের মধ্যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাকে আমরা বলি আমার সোনা ভাই। যে স্বামী তার স্ত্রীকে প্রচণ্ড রকম ভালোবাসেন, বা স্ত্রী স্বামীকে ভালোবাসেন, তারা একে অপরকে আদর করে ডাকেন সোনামণি। সোনামণি, ওরে আমার সোনামণি রে।
সন্তান পিতাকে ভালোবাসেন, পিতা সন্তানকে ভালোবাসেন এবং তাদের যে মাধ্যম, কথা বলার মাধ্যম, সেখানে অটোমেটিক শোনা চলে আসে। এরকম আমাদের জীবনের যত প্রেম, যত ভালোবাসা, যত ভালো লাগা সবকিছুর সঙ্গেই শোনা জড়িত, শোনা শব্দ জড়িত বা গোল্ড, স্বর্ণ জড়িত। আবার শরীরের যে বিশেষ অঙ্গ, সেই বিশেষ অঙ্গকেও কিন্তু আমরা সোনা বলি অনেকে। আর যখন আপনি কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে চান, তখন ঠিক ওই যে বিশেষ অঙ্গ যেটিকে আপনি অনেক আদর করে যত্ন করে সোনা ডাকেন, তো সেই যে সোনা, সেই সোনা নিয়ে আপনি তাকে বললেন যে অমুক, 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 অমুক ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। তো এত কিছুর মধ্যে যদি ধরেন এই সোনাকে নিয়ে যত শব্দ, যত বাক্য, যত প্রেম, যত ভালোবাসা, তার ৯৯% হলো একেবারে ইতিবাচক। কোনো নেতিবাচক কোনো কিছু নেই। যখন আপনি আপনার স্ত্রীকে বললেন, "ওরে আমার সোনামণি রে", তখন আপনার কোনো অবস্থাতেই কোনো লজ্জাস্থানের কথা আপনার মনে আসে না। এটাকে আপনি একটা অপার্থিব সুন্দর স্বপ্ন বলে মনে করেন। যখন আপনার বড় ভাইকে বা ছোট ভাইকে, "ওরে আমার সোনা ভাই রে, সোনা ভাই", এমনকি আমি অনেক দাদাকে, একটা মানে যৌথ পরিবার, আমি গ্রাম থেকে আসছি, যৌথ পরিবার। তো সেখানে ৪-৫ জন দাদা থাকেন। দাদারা ৭ ভাই বা ৮ ভাই, ১০ ভাই, এরকম অনেক দাদা আমরা দেখেছি। তো এই সকল দাদাকে আপনার ভালো লাগে না। যে দাদাটিকে আপনার সবচেয়ে ভালো লাগে, তিনি মেজো, হয়তো সেজো বা ছোট, তো তাকে আদর করে সবাই সোনা দাদা বলে ডাকেন। আবার দাদিদের মধ্যেও অনেক আপনজন, মানে সোনা দাদি। সোনা দাদি হিসেবে আমরা অনেককে দেখেছি এইভাবে। তারপরে হলো যে ভাইদের মধ্যে সোনা ভাই, সোনা কাকু, এই স্বর্ণের সাথে এভাবে জড়িত। তো সেখানে আমার সোনার মাথা গরম হয়েছে। এটা দ্বারা দুটো জিনিস বুঝায়। ১ম জিনিসটা হলো যে আমি যাকে ভালোবাসি, তিনি রাগ হয়ে গেছেন। তার মাথা গরম হয়ে গেছে, একেবারে সহজ সরল। ২ নম্বর হলো যে আমি যাকে ভালোবাসি, তার সেই যে মাথা গরম হয়ে যাওয়ার কারণে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছেন। তার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নেই। তিনি যথেষ্ট উত্তেজিত এবং তিনি যথেষ্ট রাগান্বিত। এটা নেতিবাচক অর্থে আমার সোনার মাথা খারাপ হয়ে গেছে বা আমার সোনার মাথা গরম হয়ে গেছে। এখন এই যে সোনা, আপনার নিজের দিকে যদি আপনি তাকান, এখন আপনার নিজের সোনাকে আপনি কিভাবে চিন্তা ভাবনা করবেন সেটা অন্যরকম। কিন্তু আপনি যখন আপনার পরিবারের দিকে তাকান, তখন আপনার পরিবারের স্বর্ণ বা গোল্ড বলতে পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটিকে বোঝায়। আর যদি আপনি সমাজ বুঝান, রাষ্ট্র বুঝান, তাহলে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের রাষ্ট্রের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে আমরা কি হিসাবে মনে করেন যে আমাদের সোনা মিয়া। আমাদের সোনা মিয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি হতে পারেন চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী। এবং এই সকল মানুষের যদি সত্যিকার অর্থে মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, যেভাবে আমাদের ডাক্তার শফিকুর রহমান, জামাতের সভাপতি, তিনি বলেছেন যে, "রেগে গেলেন তো হেরে গেলেন।" এটি অত্যন্ত জনপ্রিয় একটি বক্তব্য, "রেগে গেলেন তো হেরে গেলেন।" তো সেক্ষেত্রে তিনি কাকে বলেছেন, কোন সোনা মিয়াকে বলেছেন, এটা আমরা জানি না। আমি অন্তত তো জানি না। তিনি হয়তো কারো দ্বারা তিনি প্ররোচিত হয়েছেন বা কেউ হয়তো রেগে গিয়েছেন, যেটা তার নোটিশে এসেছে। তিনি সেটাকে মেনশন করার জন্য তিনি মুরুব্বি হিসেবে বলেছেন, "রেগে গেলেন তো হেরে গেলেন, কাম কোয়াইট", শান্ত হন। কিন্তু সমস্যা হলো যে সোনা যদি একবার রাগ হয়, সোনা যদি একবার গরম হয়ে যায়, তাহলে এটি খুব সহজে ঠান্ডা হয় না। সোনার রাগ কমে না। এর কারণ হলো, আপনি চিন্তা করুন, স্বর্ণ, যদি আমরা প্রকৃতিতে গোল্ডের কথা চিন্তা করি, ইটস পিওর, মানে আপনি যদি 24 ক্যারেট গোল্ড ধরেন এবং এটা এমনিই খুব আ ঠান্ডা, মানে যাকে বলে অন্য যেকোনো ধাতুর চেয়ে নরম, 24 ক্যারেট গোল্ড। তারপর সামান্য তাপে এটি গলতে থাকে, ভীষণ রকমভাবে গলতে থাকে। একেবারে এলোমেলো হয়ে যায়। মানে লোহা বা অন্য যে পদার্থগুলো রয়েছে, তার চেয়ে অনেক, অনেক কম তাপে স্বর্ণ রীতিমতো তরল হয়ে যায়। তো সেক্ষেত্রে সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি,
তাদের যদি মাথা গরম হয়ে যায়, তাদের যদি মাথা খারাপ হয়ে যায়, তারা কাণ্ডজ্ঞান শূন্য হয়ে পড়ে, তারা একেবারে তরল জলবৎ তরলং বা বাষ্পর মতো অবস্থা তাদের হয়ে যায় এবং তাদের যন্ত্রণায় অর্থাৎ সুনামিয়াদের যন্ত্রণায় কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। ধরুন আপনি একটা এলাকার মধ্যযুগের কোতোয়াল সুনামিয়া, কোতোয়াল মানে প্রধান পুলিশ কর্মকর্তা, আইজি সাহেব, বা ধরুন সেনাবাহিনীর প্রধান, এমনি সেনাবাহিনীর প্রধান, আপনি তাকে আদর করে ডাকলেন সুনামিয়া। ধরুন আপনি প্রধানমন্ত্রী, তাকে আদর করে ডাকলেন সুনামিয়া। এই যে পদ পদবীগুলো, তাদের টাকা আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা আপনাকে জেল ফাঁস দিতে পারে এবং তারা আপনাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অনেক কিছু করতে পারে। তো সেক্ষেত্রে এই সকল পদ পদবীর মানুষরা যদি রাগ হয়ে যান, তাহলে তাদের কতটা ক্ষতি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা যারা আমজনতা রয়েছে আমাদের কিন্তু মারাত্মক সর্বনাশ ঘটে যায়। এতটা সর্বনাশ ঘটে যায় যেটা বলার মতো নয়। এজন্য আমাদের সমাজে যারা আদরের, সম্মানের, মর্যাদার সুনামিয়েরা আছেন, তাদের মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি, ভীষণ রকম জরুরি। তো সেই দিক থেকে আমাদের এই যে রাষ্ট্রের যে এখন যারা কর্তা ব্যক্তি, তাদের মাথা কি এখন গরম নাকি ঠান্ডা আছে? তারা কি তাদের মনের ক্রোধ, হিংসা, তাদের যে লিপ্সা, এগুলো তারা দমন করতে পেরেছেন নাকি সবকিছু আগের মতোই আছে? তারা অতীতের যে সকল সুনামিয়েরা ছিলেন, সে সকল সুনামিয়াদের মতোই সবকিছু চালাচ্ছেন নাকি ইতিহাসের যে সকল মহানায়ক সুনামিয়া আছেন সে সকল সুনামিয়াদের মতো কিংবদন্তির ইতিহাস তৈরি করার চেষ্টা করছেন? এবং তারা যে গরম হচ্ছেন না বা গরম হবেন না, সেটার উপর কিন্তু আপনার আমার তকদির অনেকটা নির্ভর করছে। এই গেল রাজনীতির বিষয়। এবার ব্যক্তিগত জীবনে আসুন, যেখানে আমি এখানে একটা যে শব্দ ব্যবহার করেছি যে আমার সুনামিয়ার মাথা গরম, আপনার সুনামিয়ার মাথার খবর কি, বা আপনার শোনা ঠিক আছে তো, ইত্যাদি ইত্যাদি। এখানে আমার বলতে যে জিনিসটা বোঝাচ্ছি, আমি এখন আমজনতা। আমি যে আমজনতা, সেই আমজনতার এই মুহূর্তে মাথা গরম আছে। অভাব, অভিযোগ, চাকরিহীনতা, টাকা নেই, পয়সা নেই, বিভিন্ন কারণে আমরা যারা আমজনতা, সাধারণ মানুষ, আমাদের যারা প্রিয়জন, তাদের সবার মাথা গরম। আপনি আপনার স্ত্রীকে চিকিৎসা দিতে পারছেন না, ওষুধ কিনে দিতে পারছেন না, ঘরে চাল ডাল আটা ময়দা নেই। তখন আপনি যদি বুভুক্ষ সন্তানের সামনে গিয়ে ডাকেন, ওরে আমার সুনামিয়ারে, সুনামিয়ার মাথা কিন্তু তখন ঠিক নেই। এইভাবে যত মানুষকে আমি দেখছি, আমার বাড়ির দারোয়ান, পিয়ন, ড্রাইভার থেকে শুরু করে আমার যত প্রিয়জন আপনজন আছেন, যারা যারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, আমার যে সার্কেল, সেই সার্কেলের একটি মানুষ, আমার প্রিয় মানুষ, তাদেরকে আমি স্থির অবস্থায় দেখতে পাচ্ছি না। সবার পাহাড় সমান সমস্যা। সেই সমস্যার মধ্যে হাবুডুবু খেতে খেতে অনেকে স্তব্ধ হয়ে গেছেন, অনেকে বধির হয়ে গেছেন, অনেকে তাদের যে কর্মদক্ষতা হারিয়ে ফেলেছেন। এই হলো আমার সুনামিয়াদের খবর, বা আমার শোনার যে মাথা গরম হওয়ার আসল কাহিনী। এবার একটু আপনার চারিদিকে যারা আছেন, আপনার প্রিয়জন, আপনার প্রিয়জন বলতে যে আপনার রক্তের হবে, নট লাইক দ্যাট। আপনার বাসায় যে আপনার ঘর পরিষ্কার করে, আপনার সাহায্যকারী, কাজের বুয়া বলেন, পিয়ন, ড্রাইভার, দারোয়ান বলেন, অথবা আপনার ব্যক্তিগত যে পিএস, এপিএস বলেন, ও আপনার সবচেয়ে প্রিয়। আপনি ধরুন আপনার সেই পিয়নটা আপনাকে চা বানিয়ে এনে দিচ্ছে, মন খারাপ, সে কতগুলো রাগের সেটা থুথু দিয়ে দিল, তারপর শেষে থুথু দিয়ে সে আস্থা মতো গুলিয়ে গুলিয়ে আপনি যে বস, আপনাকে খাইয়ে দিল যে বেটা বদমাইশ, দেখাচ্ছে তোকে মজা। অথবা দেখা গেল যে আপনার ঘর পরিষ্কার করছে, পরিষ্কার করতে গিয়ে সে ভালো মতো মনোযোগী না, ঘরে ময়লা রয়ে গেল। তো কাজে এই মানুষগুলো যারা লেম্যান সমাজের আশেপাশে, তারা
অবশ্যই আপনার সোনা মিয়া মানে আপনার প্রিয়জন, এদের ভালো থাকার উপর আপনার ভালো থাকা নির্ভর করে। এরপরে আসেন আপনার রক্তের সোনা মিয়ারা, আপনার ছেলে-মেয়ে, আপনার পিতা-মাতা, আপনার ভাই-বোন, উনারা। এরপর আপনার সমাজের যারা সোনা মিয়া রয়েছেন, আপনার আশেপাশের পাড়া-প্রতিবেশী, তারা যদি সুখে না থাকে, আপনি একা সুখে থাকতে পারবেন না। তো সব মিলিয়ে এই যে বর্তমান অবস্থা ২০২৬ সনের মে মাস, এই মে মাসে আপনার সোনা মিয়া যারা আছেন, তাদের মাথা কোন অবস্থায় আছে একটু চিন্তা করে দেখুন তো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।